আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আ চাকরি কি আসলে একটা প্রহসন? বিশেষ করে বেসরকারি চাকরি যেগুলো আছে আরকি। বা মানুষের কপাল কতটা খারাপ হতে পারে যে মানুষ যে মানুষটা চাকরি মানে টিকেছে, রিটেন টিকেছে, অবজেক্টিভ টিকেছে, রিটেন টিকেছে, ভাইবা টিকেছে, ফার্স্টও হয়েছে ভাইভাতে। তার নিশ্চিত চাকরিটাও হয় না। চিন্তা করতে পারেন। আসলে আল্লাহ পাক না চাইলে তো এটা হওয়া সম্ভব না। কিন্তু এটা কি শুধু তিনি চাননি তাই? নাকি এর মাঝখানে আরো কিছু কীর্তিকলাপ করেছে যারা চাকরি দিতে চায় আরকি? মূলত এই যে আলোচনাটা নিয়েই মূলত এসেছি। ছোট্ট একটা আলোচনা একটু মন দিয়ে শুনবেন, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আ এই ২০২৫ সালের একটা সার্কুলার আসে, একটা বেসরকারি আ সংস্থার এনজিওর সার্কুলার আসে। সেখানে বেশ মোটামুটি একটা ভালো পদেরই একটা পরীক্ষা হবে আরকি, সেই সার্কুলার আসে। তো এপ্লাই করে আমার মেজো ভাই, আপন মেজো ভাই আমার এপ্লাই করে। তো সেখানে জুলাই মাসের ৯ তারিখে পরীক্ষা হয়। সারাদিন ব্যাপী ওখানে আপনার অবজেক্টিভ পরীক্ষা, রিটেন পরীক্ষা প্লাস ভাইভা পরীক্ষা হয়। আমি ছিলাম সেখানে উপস্থিত, অফিস থেকে ছুটি নিয়ে যেয়ে আমি উপস্থিত ছিলাম। তো পরীক্ষাটা হওয়ার পরে সেখানে ভাইভা যখন হয়, সে ভাইভা দেওয়ার পরে এরপরে আপনার পরবর্তীতে ঘোষণা করা হয় যে কে রেজাল্ট কেমন আসছে আরকি। তো ভাইভাতে দেখা যায় আমার ভাই তিনি রিটেন মিলে ফার্স্ট হয়েছিল এবং ভাইভায় তো সে ফার্স্ট হয়। তার মানে তার চাকরিটা হয়। এখন ১৫ তারিখের দিকে এটা জানিয়ে দেওয়া হয় এবং ২০ তারিখে জয়েন করতে বলা হয়। তো জয়েনিং এর সিস্টেমটা ছিল হচ্ছে এরকম, ওখানে বলা ছিল যে যদি কেউ টেকে তাহলে তার নিজ উপজেলাতে জয়েন হবে বা নিজ জেলার মধ্যে যেকোনো একটা জায়গায় জয়েন। তো ওর করেছিল হচ্ছে আপনার বাগেরহাটে যাত্রাপুর এলাকায়। আমি ২০ তারিখে যথারীতি ওকে নিয়ে এবং আরো একজনকে নিয়ে আমি যাই। যেহেতু সাক্ষী লাগবে, কারণ এখানে আপনার যে পেপারস গুলো আছে জানেন, আপনার স্টাম্পে সই দিয়ে অনেক কিছু জমা দিতে হয় এবং টাকা গ্রান্টেড অর্থাৎ একজন টাকা জমা দিয়ে এই চাকরিগুলো করতে হয়। তো ২৩,০০০ টাকা লাগার কথা ছিল। আমরা সবই নিয়েছিলাম এবং যত কাগজপাতি লাগে সবই নিয়েছি। নিয়ে ওখানে যাই, আমরা ১০টার দিকে এখানে পৌঁছাই। পৌঁছানোর পরে সেখানে ম্যানেজার যিনি তার সাথে আমাদের কথা হয় এবং সবকিছু ঠিকঠাক থাকে এবং আমাদের কিন্তু কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি। উপর থেকেই বলা হয়েছিল যে ঐদিন আমরা অনলাইনে আপনাদের নিয়োগপত্র আপনাদের নামে পাঠিয়ে দেওয়া হবে। শুধু আপনারা জয়েনিং লেটারটা ওখানে জমা দিন। জয়েনিং লেটার কি করে কি করতে হবে সেটাও বলা ছিল না। ওখানে যার পর ওনারা জয়েনিং লেটার রেডি করতে শুরু করেন এবং আমরা ওখানে বসে আমরা চা খাই, কথাবার্তা বলি, সবকিছু করি। যখন জয়েনিং লেটারটা প্রিন্ট হইছে, প্রিন্ট হওয়ার পরে যখন সামনে আসছে, আমার ভাই যখন সই করতে যাবে তখন ওই ম্যানেজার কাছে একটা ফোন আসে। তখন ১২:৩৯ বা ৪০ বাজে দিকে। ফোন আসার পরে উপর থেকে বলা হয় যে এইচআর বলেন যে আহ, বিষয়টা এরকম ছিল যে ওনার চাকরিটা ওখানে হবে না। তখন ম্যানেজার আমাদেরকে বলেন যে আপনার এখানে জয়েনিং হবে না, আমার ভাইকে বলা হয়। তখন আমার ভাই বলেন কেন হবে না। তখন জানতে চাওয়ার পরে উনি অনেক ধরনের রিজন দেখান এবং উনি এইচআর এর সাথে কথা বলতে বলেন। আমরা এইচআর এর সাথে কথা বলি এবং বলার পরে এইচআর বলেন যে আপনার এখন জয়েনিং এখানে হবে না, আপনার সাথে সাথে যারা আসছেন তাদেরও হবে না। কিন্তু আমার বন্ধু, আমার ভাইয়ের যে বন্ধু, তারও একটা চাকরি হয়েছিল, সেটা ছিল বাগেরহাট সদরে আর ওর ছিল যাত্রাপুরে। সে কিন্তু জয়েনিং দিয়েছে ২৩,০০০ টাকা দিয়ে টিও এবং ওখানে তার জয়েনিং হয়েছে। তা আমার ভাইয়েরটা হয়নি। আমার ভাইকে বলা হয় যে আপনি ঢাকায় এসে জয়েন করবেন, ঢাকায় আপনার মেইন যে সদর যে ওদের যে মেইন ব্রাঞ্চ ওখানে তার জয়েনিং। আমার ভাই তাতে অস্বীকার করে, কারণ যে টাকায় বেতন যে চাকরি সেটা ঢাকায় থেকে ওই টাকায় এই চাকরি করা সম্ভব না। তারা জানতো যে এটা এই ধরনের অফার করলে এই চাকরিটা আমার ভাই করবে না, তারা সেই জন্য এই অফারটা করেছে। তাকে সময় দেওয়া হয়, আমার ভাইকে সময় দেওয়া হয় একদিন। ২২ তারিখের দিকে তাকে আবার ফোন দেওয়া হয়। আমার ভাই বলে দিয়েছে যে না, আমি এই চাকরি করতে রাজি না। আমরা কিন্তু এই ২৩,০০০ টাকা জমা দিতাম, দিয়ে সবকিছু রেডি করতে ছিলাম আর কি, আমরা মানে চাকরিটা করবে আর কি। কিন্তু চাকরিটা কিন্তু হয়নি। কিন্তু আমার ওই ভাইয়ের যে বন্ধু যার চাকরি হয়েছে সে কিন্তু জমা টমা দিয়ে সে চাকরি করতে শুরু করে। পরবর্তীতে দেখা যায় ৩ মাস চাকরি করার পরে আমার ভাইয়ের ওই বন্ধু চাকরিটা ছেড়ে দেয়, কারণ তার কোনো বেতনও হয় না, তাকে গেলে কিছু করাও হয় না এবং সে বুঝতে পারে যে এই সম্পূর্ণ বিষয়টা ছিল জাস্ট একটা আনুষ্ঠানিক, এটা মূলত তাদের লোক নেওয়া ছিল এবং সে শুধুমাত্র শুধুই খেটেছে, খেয়াল করেন। আমার ভাই তো কপাল পোড়া, তার নিশ্চিত চাকরি ফেলে গেল। কিন্তু চিন্তা করেন তো আমার ভাইয়ের ওই বন্ধুর বিষয়টা, তার কতটা কপাল পোড়া। সে টাকা দিয়েছে এবং সে টাকা দিয়ে ৩ মাস খেটেছে, তারপরও তার কোনো কিছু হয়নি বলে সে কিন্তু এই চাকরি ছেড়ে দিয়েছে। এখন সে টাকার জন্য আবেদন করেছে, তার বলা টাকা সে পাচ্ছে না। কি হলো, কি বলবেন আপনি? আর আমার ভাইয়ের কথা যদি বলি, আমার ভাই, আমি এবং আমার যে আত্মীয় গিয়েছিলেন সই করবে, ওই মুহূর্তে সই করতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তে চাকরিটা হবে না সেটা জানার পরে মানে আমার ভাইয়ের চাকরিটা খুব দরকার। আপনারা মনে হয় জানেন যে ভূমিকম্প হয়েছিল কয়েকদিন আগে, তখন কিন্তু আমার ভাই একটা চাকরি পরীক্ষা দিয়েছিল এবং সেখানে সবাই নিচে নেমে গিয়েছিল কিন্তু আমার ভাই বসে বসে চাকরি পরীক্ষাটা দিয়েছে। সে পরীক্ষার রেজাল্টও হয়েছে, আমার ভাই হয়নি। তাহলে চাকরিটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো
কপাল যেমন অনেক বড় জিনিস, তেমনি এই যে সিন্ডিকেট যারা যারা এই জাস্ট আনুষ্ঠানিকতার নামে এইসব চাকরি পরীক্ষাগুলো নেয়, সেটা সরকারি প্রতিষ্ঠানই হোক বা বেসরকারি অধিদপ্তর হোক বা সরকারি অধিদপ্তর, বেসরকারি অধিদপ্তর না সরি বেসরকারি প্রতিষ্ঠান হোক বা সরকারি কোনো অধিদপ্তর হোক, এই যে বিশেষ করে ধরেন খাদ্য, সমবায়, সমাজ কল্যাণ, রেল, বিদ্যুৎ, এই যে সেক্টরগুলোর পরীক্ষাগুলো হয় বুঝছেন, মানে এই পরীক্ষাগুলো যারা দেয় এবং যারা নেয়, এদের মধ্যে আসলে ডিল না হলে না চাকরিগুলো এখনো হয় না। এত কিছু পরিবর্তন হয়েছে, এত সংস্কার হয়েছে, কিন্তু এই জায়গার এই কপাল পোড়া হিসেবে চাকরি প্রার্থীরা রয়েই গেছে, যারা টাকা দিতে পারে না, যারা এই যে কাজটা করতে পারে। বুঝতে পেরেছে? তাহলে আমি একটা মজার একটা কথা বলি, ওই ঘরে খেয়ে মানে খাদ্য, রেলে করে, ঠিক আছে, ঘরে খেয়ে রেলে করে, সমাজে বসবাস করে ঘরে খেয়ে রেলে করে, বুঝতে পেরেছেন, আপনি বিদ্যুতের পরীক্ষা দিতে গিয়েছেন, এই যে যে কটা কথা বললাম সবই দিল্লি। এই যে এই যে একটা প্রবাদের মতো তৈরি করেছে, এগুলো মনে রাখেন, এগুলো অ্যাপ্লাই করার আগে একটু ভেবে চিন্তে। তো আজকে এই কারণেই আসা, কোনো কিছু বুঝাতেও আসিনি, কোনো কিছু বুঝতেও আসিনি। আপনারা যা বোঝার বুঝে নেন, আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি, আমার ভাইও বুঝে নিয়েছে। আর আল্লাহর কাছে হেদায়েত চাই তাদের যারা এই ধরনের হেনস্থা করে মানুষকে। আপনাদের কেমন লেগেছে, আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, আপনারা কে কি বলতে চান এই বিষয়টা নিয়ে একটু জানিয়ে, এরকম যদি কেউ শিকার হন সেটাও জানিয়ে, তাহলে হয়তো বা মানসিকভাবে একটু শান্তি পাবো, যে না, পাপি আমরা একা না, আরো কেউ আছে। এটা একটা শান্তির জায়গা। আর কষ্ট এটা পাবো যে তারা আমাদের মতো করে তারাও হেনস্থা হয়েছে, বিচার আল্লাহ একদিন না একদিন করবেন। তবে আমরা মানুষ হিসেবে হেদায়েত চাই এতটুকু। বিচারের মালিক তিনি, আমাদের বিচার চাওয়ার কোনো দরকার নাই। বিচার যদি কেউ সত্যিকারে এই ধরনের কাজ করে থাকে ইন্টেনশনালি, যে আপনাতেই শিখে যায়। তো ভালো থাকবেন। কষ্ট হচ্ছে, আমি আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।